নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। টাটা টেকনোলজির সাথে রাজ্য সরকার মিলে রাজ্যের আইটিআই কলেজগুলোর পরিকাঠামোগত উন্নয়ন করার দেশের তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যের ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়ে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। যুবক যুবতীদের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে আগামী দিন জাতীয় স্তরে গিয়ে চাকরির জন্য আবেদন করতে পারবে রাজ্যের ছেলে মেয়েরা। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাই সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। 5 বছরের সময়সীমায় এই উদ্যোগের মৌ স্বাক্ষর হয় বুধবার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে টাটা টেকনোলজি লিমিটেডের সাথে ইমো স্বাক্ষর হয়েছে এদিন। পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 19টি আইটিআই কলেজ এখনো পুরোপুরি টেকনোলজি দ্বারা চলছে, কিন্তু পুরনো টেকনোলজির কারণে ছাত্রছাত্রীরা আইটিআই কলেজ থেকে কোর্স করার পর বর্তমানে তারা কর্মসংস্থানের সুযোগ পেত না। তাই টাটার সাথে মৌ স্বাক্ষর করে একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে, এর জন্য ব্যয় হবে 570 কোটি টাকা। এর মধ্যে 86% অর্থ দেবে টাটা, রাজ্য সরকার দেবে বাকি 14% অর্থ রাশি। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন কোনো রাজ্য যাতে উন্নয়নের দিকে পিছিয়ে না থাকে, সে দিশায় কাজ করছে রাজ্য সরকার। বিশেষ করে ভারতবর্ষের সিংহভাগ যুব সমাজ, তাই এই যুব সমাজকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থাৎ একটি মডেল রাজ্য চাইছে সরকার। ত্রিপুরার জন্য এটি একটি নতুন মাইলস্টোন বলে অভিহিত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আজকে সত্যি ত্রিপুরার জন্য একটা আনন্দের বিষয় যে একটু আগে আমাদের একটা এগ্রিমেন্ট সাইনিং হয়েছে এখানে। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, টাটা টেকনোলজিস লিমিটেড টিটিএল। আমাদের যে ত্রিপুরাতে 19 যে আইটিজ আছে সেইগুলোকে আপগ্রেডেশনের জন্য, আপনারা সবাই জানেন যে এগুলো অনেক বছর হয়ে গেছে। আমাদের পুরনো টেকনোলজি এগুলো বেশিরভাগই ওখানে মানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয়। এখন কম্পিউটারাইজেশনের যুগ, কম্পিউটারের সব মেশিনারি চলে আসছে, কিন্তু আমাদের যারা ওখান থেকে পাশ করে বা এখনও পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল না। তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার, এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে, তারা ওখান থেকে পাশ করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাশ করার পর তাদের কিন্তু সেইভাবে অ্যাবজর্ব হতো না কোথাও। কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপল দরকার, মানে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারি যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল না। তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি। সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব, পাশাপাশি 86:14 সেই রেশিওতে, অর্থাৎ 86% ওনারা খরচ বহন করবেন আপগ্রেডেশনের জন্য, আর 14% আমরা বহন করব। তো সেখানে 86%-এ ওনারা যে ইনভেস্ট করবেন 570 crore, মোর দেন 570 crore, আর ত্রিপুরা গভর্নমেন্ট 14%, অর্থাৎ 112 crore, মোর দেন 112 crore ইনভেস্ট করবে। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে, ওখানে মেশিনারি আদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা আমি বললাম। আর বাকি আমরা মানে যে ইনফ্রাস্ট্রাকচার মানে বাইরের যে বাহ্যিক যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তো তার জন্য আমরা প্রায় 13,500 স্কোয়ার ফিট আছে টোটাল 19টা। সেখানে আমরা 700 টোটাল, মানে এই যে আমরা 14% এবং অন্যান্য যে আমরা 19 আইটির যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরের দিকে করবো, সেগুলো 700 টোটাল 92 crore খরচ হবে। তো এতে করে আমাদের একটা সুবিধা হবে যে এক তো প্রথমে অনেক দিন ধরে ওনাদের সাথে আমাদের কথা চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও চাইছেন যে কোনো রাজ্য যেন পিছিয়ে না থাকে। তো সেই দিশায় আমাদের এখানে আমাদেরও চেষ্টা ছিল, ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা কথা বলছিলাম
টাটা টেকনোলজির সাথে, ওনারা এসছেন এবং আমরা বললাম যে আমাদের স্টুডেন্টকে টেকনিক্যালি নো হাউ, বিভিন্ন সাবজেক্ট, অনেকগুলো লং টার্ম কোর্স আছে, শর্ট টার্ম। 7 দিনব্যাপী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নম যুব বাইক যাত্রার সূচনা হয় বুধবার। এদিন সাবরুম থেকে ধর্মনগরের উদ্দেশ্যে বাইক যাত্রার সূচনা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মক, দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায়, দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সবুজ পতাকা নেড়ে বাইক যাত্রার সূচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যে আইনের শাসন নেই বলে যেভাবে প্রচার করছে কমিউনিস্ট ও কংগ্রেসরা, তার তীব্র বিরোধিতা করে বিজেপি। পাশাপাশি রাজ্যে উন্নয়নমূলক কাজগুলো সবার মধ্যে পৌঁছে দিতে যুবকদের আহ্বান জানান তিনি। নমো যুব বাইক যাত্রা তার নামকরণ করা হয়েছে। আজকে এই সাবরুম থেকে এই নম যুব বাইক যাত্রার শুরুয়াত হতে চলছে। এই আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এই বিনষ্টকারী ভারতীয় জনতা পার্টি। আমি প্রমাণ দিব আপনাকে যে রাজ্যের মানুষ ভুলে যায়নি। আপনার নেতৃত্বে 25টা বছর মানুষ কি যন্ত্রণায়, কিভাবে কাতরে কাতরে মানুষ ভেবে নিয়েছিল যে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসের আরেক পরিণাম হলো এই কমিউনিস্ট। আমরা ভুলে গেছি আপনার এই মন্ত্রিসভায়, আমরা এখনো ভুলে যাইনি এই পবিত্র বিধানসভায় বিমল সিনহা যিনি কমিউনিস্টের বেতন বঞ্চনায় দেওয়ালি পিঠ ঠেকে গেছে বন দপ্তরের স্থায়ী শ্রমিকদের। প্রতিবাদে বুধবার কর্মবিরতি করলেন তারা। রাজধানীর গোর্খাবস্তি এলাকায় নেহেরু পার্কের সামনে তারা কর্মবিরতি করেন। সংশ্লিষ্ট দপ্তরের শ্রমিক হিসেবে 15 থেকে 20 বছর ধরে কর্মরত হয়েছেন তারা। গত 7 বছর আগে দপ্তরের 363 জন কর্মী সরকারিভাবে অনুমোদন পায়। বর্তমানে তাদের বেতন বেড়ে হয়েছে 13,000 টাকা। কিন্তু তাদের বক্তব্য, এই টাকা দিয়ে তাদের সংসার পরিচালনা করা সম্ভব নয়, কারণ প্রতিদিন দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অনেক আগামী 2 থেকে 3 বছরের মধ্যে অবসরে চলে যাবে। কেউ কেউ ক্যান্সার রোগে আক্রান্ত। সুতরাং স্বল্প বেতন দিয়ে তারা সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। গত 2 বছরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মুখ্য সচিব জে.কে. সিনহা সহ বন দপ্তরের মন্ত্রীর কাছে বহুবার গেলেও তাদের সমস্যার সমাধানের কোনো পথ বের করেনি তারা। শুধুমাত্র আশ্বাস দিয়েছেন, বিষয়টি দেখছেন, কিন্তু বেতন ভাতা বৃদ্ধি না পাওয়ায় তারা অবশেষে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, অবিলম্বে সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। আমরা এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, আমাদের মধ্যে অনেকে আছেন 20 বছর, 25 বছর, 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করলে কি বাঁচা যায়? আপনারা বলুন সবাই, রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য, বাঁচা যায় কি বাঁচা যায়? কিছুদিন আগে, কয়েক মাস আগে এডিসিতে আমাদের মতন ডেজিগনেশন পিএল, পার্মানেন্ট লেবার, এবং 30-35 জন তারা প্রমোশন পেয়ে এমসিডব্লিউ হয়েছে। আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা। এখনো পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই। তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বনমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা অচিরেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন এবং আমাদের বাঁচার জন্য ন্যূনতম রাস্তাটুকু করে দেবেন। আমরা বাঁচতে পারছি না। এখন আমরা প্রথমেই সংবাদ মাধ্যমে বলে দিচ্ছি, আমরা কিন্তু অনিয়মিত কর্মচারী না, আমরা নিয়মিত, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, ফাইন্যান্স অনুমোদিত কর্মীরা সবাই। আমরা দেখা যাচ্ছে দীর্ঘ 2 বছর যাবৎ আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, চিফ সেক্রেটারি
সবাইকে বারবার আমরা ডেপুটেশন দেওয়া হচ্ছে, কেননা আমাদের যেই স্কেল পাচ্ছি, যেই বেতন পাচ্ছি 12,000 টাকা মতন আমরা পাচ্ছি, এটা দিয়ে আমরা কিছু হচ্ছে না। প্লাস আমরা যে সুবিধা পাচ্ছি, সরকারি যে সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছি। জিপিএফ কাটা হচ্ছে, আমাদের কেজি ট্রানজ্যাকশন আছে, সব আছে, প্রফেশনাল ট্যাক্স আছে, সব কিছু আমরা পাচ্ছি, ছুটি ছাটা সব পাচ্ছি, কিন্তু আমাদের স্যালারি 12,000। আমরা সরকারের কাছে অনুরোধ, যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যাতে স্কেলটা যাতে দেওয়া হোক, যাতে আমরা বাঁচতে পারি। আমরা অনেকবার চেষ্টা করেছি, ওনার সঙ্গে দেখাও করেছিলাম। উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আমরা দেখছি, আমাদের পিসিএফ স্যারের সাথে কথা। আবারও গরিব মধ্যবিত্তের উপর আর্থিক চাপ বাড়াচ্ছে। 25শে নভেম্বর থেকে বৃদ্ধি পাচ্ছে বেকারি সামগ্রী, খাদ্য সামগ্রী মূল্য প্যাকেট প্রতি ও খাবার প্রতি 5 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। গরিব মধ্যবিত্তের রেহাই পাওয়ার সুযোগ নিয়ে বাজারে কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য লাফিয়ে বাড়ার পর এবার আরও একটি আর্থিক চাপ বাড়ছে আগামী 25শে নভেম্বর থেকে। সেদিন থেকে বেকারির তৈরি খাদ্য সামগ্রীর মূল্য প্যাকেট প্রতি ও খাবার প্রতি 5 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের নেতা কাজল মোদক। তিনি জানিয়েছেন, সব ধরনের পাউরুটি, বিস্কুট, কেক সহ অন্যান্য যে খাদ্য সামগ্রীগুলি রয়েছে সেগুলো 5 টাকা করে বৃদ্ধি পাবে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি কেক 7 শতাধিক টাকা থেকে 8 শতাধিক টাকা কিলো হবে। সাংবাদিক সম্মেলনে দাবি করেন, আচমকা এক লাফে 5 টাকা মূল্য বৃদ্ধি করার পেছনে মূলত কারণ হল বেকারি তৈরি খাদ্য সামগ্রী তৈরি করতে যেসব জিনিসের প্রয়োজন সেগুলোর মূল্য গত 2-3 মাসে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যেমন ডালডা, তেল, ময়দা, চিনি ইত্যাদি সমস্ত জিনিসের দাম বেড়েছে। সে তুলনায় তাদের আয় বৃদ্ধি পায়নি। দীর্ঘদিন ধরে তাদের ইন্ডাস্ট্রি নাকি ক্ষতির মুখ দেখছে। এর সাথে জড়িত প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান। যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তাহলে কর্মচারীদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে, যার কারণে তাদের মূল্য বৃদ্ধির প্রতি হাঁটতে হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী 2 দিন প্রোডাকশন বন্ধ রাখার, মজুদ থাকা দ্রব্যগুলি যাতে 2 দিনের মধ্যে বিক্রি করতে পারে। বেকারি তরফ থেকে আগামী 25/11/2024 পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি। আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট, ব্রেড, পাউরুটি, কেক, বিস্কিট, আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি। আগামী 25/11/24 এটা থেকে এফেক্ট হচ্ছে। তাই আমরা এই আগামী 2 দিন আমরা প্রোডাকশন বন্ধ রাখবো, যাতে আমাদের যে স্টক আছে সে স্টকটা শেষ করার জন্য, এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন, না হলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে। এই ইন্ডাস্ট্রির পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরা রাজ্যে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি, আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। কেননা এই ইন্ডাস্ট্রি বহুদিন ধরে লোকসানের মুখ দেখছে এবং অনেক বেকারি চিন্তা করছে এই প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেবে, কেননা দিনের পর দিন কত লোকসান করবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাধ্য হচ্ছি এর সামান্য রেট বাড়ানোর জন্য। এতে ইন্ডাস্ট্রিও বাঁচবে এবং এর সঙ্গে যে শ্রমিক এবং তার পরিবারও বাঁচবে। তাই আমাদের আগামী 25 তারিখ থেকে আমাদের রেট বাড়ছে। এই রেটে আমরা আমাদের দ্রব্যমূল্য বাজারে বিক্রি করব। সেই দ্রব্যমূল্যের যে চার্টটা আমরা
আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেন জনসাধারণের সামনে তুলে ধরে। আর জনসাধারণকে আবার রিকোয়েস্ট করব, যেহেতু সমস্ত জিনিসের দাম বেড়েছে, আমাদের না বাড়িয়ে কোনো উপায় নেই। তাই জনসাধারণকে বলবো যে আপনারা আমাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্যের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকবে, না হলে এই ইন্ডাস্ট্রি টোটাল মুখ থুবড়ে পড়বে। এই হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন। আপনারা আগেও পত্রিকায় লিখেছেন যে আগামী 25 তারিখ থেকে বেকারির ফিনিশ প্রোডাক্টের দ্রব্যমূল্য বাড়ছে। তাই আমরা প্রেস মিটের মাধ্যমে আমাদের প্রাইস লিস্টটা যেটা আমরা প্রিন্ট করেছি এবং আগামী দিনে আমরা এই প্রাইসে আমরা মাল বেচব এবং সমস্ত বেকারিকেও বলবো যে এই যে প্রাইস লিস্টটা ফলো আপ করে আপনারা একসঙ্গে সমস্ত বেকারি গলা মিলিয়ে যাতে বাজারে মাল বেচে, যাতে জনসাধারণ কোনো লোকসানের মুখে না দেখে, জনসাধারণ যাতে না ঠকে, এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি এবং আশা করছি এই যে প্রাইস লিস্টটা আপনারা ফলো করবে, বাজার থেকে মাল কিনবেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা বাঁচতে পারবে। ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। আগামী দিনে 10 টাকার রুটিটা 15 টাকা করেছি, আর 20 টাকার রুটিটা আমরা 25 টাকা করেছি। আর আমরা বনটা যেটা আমরা আগে 20 টাকা বেচতাম, সেই বনের প্যাকেটটা আমরা করেছি 25 টাকা। যে ব্রেডটা আমরা মানে 250 গ্রাম যে ব্রেডটা আমরা আগে বেচতাম 30 টাকা, এটাকে করেছি আমরা 35 টাকা। আর কেকের ক্ষেত্রে আমরা সেম 5 টাকা বেড়েছি। যে ওজন চাইছিল সেটা 10 টাকাটা 15 টাকা করেছি, 20 টাকাটা 25 টাকা করেছি। আর আমরা একটা ড্রাই কেক বেছি 90 থেকে 100 গ্রাম, সেটা 10 টাকা ছিল, সেটা আমরা 15 টাকা করেছি। আর আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যে কেক যায়, সেই কেকটা আগে ছিল 350 টাকা কেজি, 700 টাকা কেজি, সেটাকে আমরা 800 টাকা কেজি করেছি। এই হিসাবে আমাদের কেক বিক্রি হবে। আর কি বলে যেটা যে ভেজ পাপ এবং চিকেন পাপ, সেটা আমরা 15 টাকা আর 20 টাকা রেখেছি। আমরা সেরকম কিছু বাড়াইনি। এই সামান্য বাড়ানোতে যদিও ইন্ডাস্ট্রিটা টেকে, সেটাই আমরা আশা করছি। আগামী দিনে আরও বাড়বে, সেই অনুযায়ী সেই হিসাব চিন্তা করে আমরা রেটটা করেছি। আশা করি আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনুরোধ করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই সহযোগিতার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে আমাদের আবেদন। তিনি সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মানিক সাহা এবং সহ সভাপতি বিপ্লব সাহা সহ অন্যান্য কর্মকর্তারা। কিন্তু প্রশ্ন হল, গরিব মধ্যবিত্তের জন্য সকালবেলায় স্বল্প মূল্যে আহারের একমাত্র ব্যবস্থা বেকারির তৈরি কেক, বিস্কুট, পাউরুটি। রাস্তার মোড়ে মোড়ে চায়ের স্টলে দাঁড়িয়ে চা ও বেকারি তৈরির সামগ্রী খেয়ে সারাদিনের জন্য কাজ শুরু করে বহু শ্রমিক। তাদের জন্য বেকারি সামগ্রী এতটা মূল্য বৃদ্ধি নাভিশ্বাস তোলার মতো। সুতরাং এখন আর 10 টাকায় চা ও বিস্কুট জুটবে না গরিব মানুষের ভাগ্যে। দুবেলা চায়ের খরচ যাবে এক বেলায়। কিন্তু সরকার নির্বিকার, কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে। জিনিসপত্রের মূল্য এতটা বৃদ্ধি পাওয়ার পরেও গরিব মধ্যবিত্তের মানুষের আয় কিন্তু 1 টাকাও বাড়েনি। বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের জন্য সংসার প্রতিপালন করা বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সরকার রাজ্যের মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে বলে ঢাক ঢোল বাজিয়ে চলেছে। কিন্তু কোথায় সে আয়, সেটা মানুষের নজরে আসছে না। এক কথায় মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কোনো টু শব্দ নেই সরকারের। সরকার যদি ভূমিকা থাকত, তাহলে এক ধাপে 5 টাকা করে বেকারি সামগ্রী বৃদ্ধি করার সুযোগ দিত না, 2 টাকা করে বৃদ্ধি করার সুযোগ দিত। কিন্তু গরিব মধ্যবিত্তের জন্য এক ধাপে 5 টাকা বৃদ্ধি মানে অনেকটাই মূল্য বৃদ্ধি বলে মনে করছে সচেতন মহল। শান্তন টিভি। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারিং বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বিলাসবহুল গাড়ি উল্টে গিয়ে পড়ল ছড়ায়। অল্পেতে প্রাণী বাঁচল গাড়ির চালক সহ যাত্রীরা। ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক। জানা যায় TR01N0772 নম্বরের বিলাসবহুল গাড়িটি উদয়পুর থেকে যাত্রী নিয়ে লেম্বু ছড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারিং বাড়ি এলাকায় দ্রুত গতিতে থাকার কারণে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তা থেকে বিনা পানি ছড়াতে পড়ে যায়। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার লোকজন।
স্থানীয়রা গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীদের। বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। লেম্বুসরা খরচ তো গাড়ি গাড়ি বসাইছুন ড্রাইভার ছিলেন মালিক ছিলেন ও জায়গা সে বোঝা আবার সিনে আবার ইটবাটালা দেব yang এরিয়া কে warung warung ফোন করে সিনে পাঠালিয়া ওয়ারাংবাড়ি না পাটলিয়া গান পাঠালিয়া। কৈলাসহরে পুরাতন ডাক বাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। বর্তমানে এই রাস্তার অবস্থা বেহাল দশা হওয়ায় প্রতিবাদে রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ জনতা। কৈলাসহরের পুরাতন ডাক বাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে রাস্তাটি কয়েকদিনের মধ্যে বেহাল দশায় পরিণত হয়েছে। এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে প্রতিদিন এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। যানচালক সহ এলাকাবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরেও রাস্তা সংস্কার করা হয়নি। এর ফলে গ্রামবাসী সহ যানচালকরা এক প্রকার বাধ্য হয়ে 20 নভেম্বর সকাল 10:30 থেকে কুবঝাড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। খবর পেয়ে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ। তাদের আরো অভিযোগ, কৈলাসহরের পুরাতন ডাক বাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত এই রাস্তাটি শহর উত্তরাঞ্চল এলাকার মানুষের শহরে আসার একমাত্র রাস্তা। 13টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 25,000 মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অযোগ্য ছিল। গত 2021 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কাগজে পত্রে এই রাস্তার কাজ শুরু হলেও মূলত 2022 সালের শেষ দিকে রাস্তার কাজ শুরু হয়। 2023 সালের মাঝামাঝি সময় এই রাস্তার কাজ সমাপ্ত হয়েছিল। কিন্তু রাস্তার কাজ করার সময় থেকেই একেবারে চূড়ান্ত নিম্নমানের কাজ হয়েছে। এমনকি সবার অজান্তে নির্মাণকারী সংস্থা রাতের অন্ধকারে ঠান্ডা বিটুমিন দিয়ে এই রাস্তাটি নির্মাণ করেছিল, যার ফলে কাজ সমাপ্ত হবার 1 বছরের মধ্যে রাস্তাটি ভেঙে যায় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রতিদিন এই রাস্তার উপর ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। আরো জানায়, গ্রামবাসীদের পক্ষ থেকে মহকুমা শাসক, জেলা শাসক ও পূর্ত দপ্তরের আধিকারিকদের কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পাশাপাশি ডেপুটেশন দিয়ে জানানোর পরও আজ অব্দি কোনো ধরনের ভূমিকা নেয়নি প্রশাসন। গ্রামবাসীদের চাপে পড়ে চলতি বছরের দুর্গাপূজার 1 সপ্তাহ পূর্বে দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে রাস্তার প্রকৃত অবস্থা পরিদর্শন করেছিলেন। পরিদর্শন চলাকালীন সে সময় গ্রামবাসীরা আধিকারিকদের ঘেরাও করে জানতে চেয়েছিলেন কবে থেকে এই রাস্তার কাজ শুরু হবে। সে সময় আধিকারিকরা জানিয়েছিলেন দুর্গাপূজার পরে রাস্তার কাজ শুরু হবে। এই আশ্বাস পাওয়ার পর সে সময় আধিকারিকরা ঘেরাও মুক্ত হয়েছিল। কিন্তু দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা এবং কালী পূজারও সমাপ্ত হয়ে গেলেও গত 20 দিনে রাস্তার কাজ শুরু হয়নি। তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে 20 নভেম্বর বুধবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। আমরা কুবজার মুরাদ দোকানে এই রাস্তা বন্ধ করেছি। আপনারা জানেন, কৈলাসহর পুরাতন ডাক বাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত যে মেইন রোড, সেই মেইন রোডের কাজ এসেছিল আজকে থেকে 1 বছর আগে। কন্ট্রাক্টর বাবু অনেক তালবাহানা করার পর এই কাজটা শুরু করেছেন। কাজ শুরু হওয়ার পর রাতের আধারে ঠান্ডা ভিটামিন দিয়ে তিনি রাস্তা মেরামত করে চলে গেলেন। রাস্তা মেরামত করে চলে যাওয়ার 6 মাসের মধ্যে রাস্তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বর্তমানে আপনারা দেখতে পাবেন সেটা রাস্তা না ক্ষেতের জমিন বোঝা যায় না, এমন অবস্থা। প্রতিদিন প্রতিনিয়ত এই রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে। এমনকি এই রাস্তার কারণে অনেক মানুষকে তার প্রাণও হারাতে হয়েছে। অনেক মানুষ জিবি হসপিটালও পর্যন্ত ভর্তি হয়েছে। এই কারণে অনেকভাবে অনেক ধরনের অনেক শাখা সংগঠন, এটা এসডিএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবার কাছে ওরা ডেপুটেশন দিয়েছে। গত কিছুদিন আগে টুকটুক চালকরা তারা ডিএম এর কাছে একটা ডেপুটেশন দিয়েছেন, কপি টু একদম এসডিএম ইরানি পিএস কৈলাসহর থানার ওসি বাবুর সাথেও কপি টু করে তারা ডেপুটেশন দিয়েছেন। কিন্তু যতই ডেপুটেশন দেয় কোনো হেলদোল নেই প্রশাসনের। দুর্গাপুজোর 2-3 দিন আগে এখানে কুমারঘাট থেকে পিডব্লিউডি এসডিও সাহেব এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছিলেন। উনাদেরকে আমরা ঘেরাও করে রেখেছিলাম এই জায়গায়। তো এই জায়গায় ঘেরাও করার পর তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনার লক্ষ্মী পুজোর 3 দিন পর ওনারা কাজ শুরু করবেন। লক্ষ্মী পুজো গিয়ে কালী পূজা যাওয়ার পর আমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনারা বললেন
লক্ষ্মী পূজার পর এখানে রাস্তার কাজ শুরু হবে। এখন তো কালী পূজাও চলে গেল, রাস্তার কাজের তো কোনো খবর নেই। উনি যখন বলছেন আমাকে, উনি বললেন যে আমরা তো কন্ট্রাক্টর বাবুর সাথে কন্ট্যাক্ট করেছি, এক্সিকিউটিভ সাহেব অনেকভাবে ওনাকে কন্ট্যাক্ট করেছেন, অফিসিয়ালি ওনাকে অনেক রিকোয়েস্টও করা হয়েছে, কিন্তু তিনি সেই কাজ পুনরায় মেরামত করার জন্য উনি রাজি নন। কিছুদিন আগে আপনারা দেখতে পাবেন এখানে কিছু গর্ত পাথর দিয়ে ফিলিং করার চেষ্টা করা হয়েছিল, তাও যেভাবে এস্টিমেট দেওয়া হয়েছে ফিলিং এর, সেই এস্টিমেট মোতাবেক এখানে কাজ করা হচ্ছে না। সেই ফিলিং এর মধ্যে অনেক ঘোটালা হয়েছে, যার কারণে আমরা এটা দেখে আমরা বন্ধ করে দিয়েছি। তারপর এখানে কথা ছিল যে এখানে এসে রাস্তার কাজ শুরু হবে। প্রথমে একটা ডেট দিলেন 16 তারিখ, এই গত 16 তারিখ, আবার ডেট দিলেন গত পরশু দিন 18 তারিখ, কিন্তু কত 18 কত 16 যায়, রাস্তার মেরামত হয় না। কিন্তু প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটে, এখানে অনেক মানুষের অনেক কষ্ট হয়, বিশেষ করে মহিলা যারা আপনার ডেলিভারি মহিলা, ওনারা হসপিটাল যাওয়ার আগে এই টুকটুক বা গাড়িতেই প্রসব করতে হয়। এই ধরনের বেহাল অবস্থা আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, যার কারণে আজকে আমরা এই রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ না পর্যন্ত এখানে কোনো আধিকারিক, বড় আধিকারিক আসছেন, তিনি ডিএম হোক বা এসডিএম সাহেব হোক, যিনি আসেন এসে আমাদেরকে সঠিক যেদিন কাজ করবে এই ডেটটা দিয়ে দেবেন, এদিন আমরা এই রাস্তা অবরোধ তুলব, নতুবা এই আন্দোলন 1 সপ্তাহ নয় 1 মাসও থাকবে। এদিন অবরোধের ফলে রাস্তা দুপাশে আটকে পড়ে বহু গাড়ি, বিপাকে পড়ে পথচারীরা। শান্তন টিভি। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৭ জন ভেটেরিনারি অফিসারের হাতে অফার তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস। রাজধানীর গোর্খাবস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস এদিন নিজ হাতে চাকুরি প্রত্যাশী ভেটেরিনারি অফিসারের হাতে অফার লেটার তুলে দেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস নবনিযুক্ত ভেটেরিনারি অফিসারদের উদ্দেশ্যে বলেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভাবমূর্তি নির্ভর করবে তাদের উপর, সেদিকে নজর রেখে সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, 8 বছর পর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 87 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হয়েছে। এখনও আরও 109টি শূন্যপদ রয়েছে। সহসায় এই 109টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি আরও জানান, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মী সংকট রয়েছে, ফলে দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। রাজ্যে প্রায় 3 দফা করে আমরা ভিজিট করেছি, ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং ফলোড বাই ফিল্ড ভিজিট এন্ড ইনোগ্রেশন এন্ড অল। দেখেছি বিভিন্ন জায়গাতেই আমাদের ম্যান পাওয়ারের একটা কনস্ট্রেন্ট রয়েছে, এবং এতে করে কি হচ্ছে, ডিপার্টমেন্টের যে সমস্ত অনগোয়িং প্রজেক্ট এন্ড স্কিমগুলি রয়েছে সেগুলি ইমপ্লিমেন্ট করতে কষ্ট হচ্ছে। ঠিক এগুলি তো থাকবেই। এখন প্রথমত আপনাদেরকে জানতে হবে, নিশ্চয়ই ডিপার্টমেন্ট আপনাদেরকে ট্রেনিং করাবে, আপনাদের ডিউটিস কি হবে, কিভাবে গিয়ে আপনারা কাজ করবেন। তবে আজকের দিন পর্যন্ত আপনাদের থিঙ্কিং, আপনাদের চিন্তাধারা, আপনাদের চলাফেরা সবকিছু হয়তো ডিফারেন্ট ছিল বা থাকবে, বাট যেদিন আপনি জয়েন করবেন সেদিন থেকে কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু পরিবর্তন হবে। এটা কিন্তু আপনাদের ভেবে নিতেই হবে। আজকের ডেটে যদি কোথাও আপনি ক্যাজুয়াল হন লাইফে, কোথাও কারোর যদি কোনো ব্যাড হ্যাবিটস, ব্যাড অ্যাক্টিভিটিস থেকেও থাকে, এটা ম্যাটার করে না। বাট when you joined as a veterinarian in ARDD department, your image, your face, your activity is always খোয়াই মহাদেব টিলা চৌমনিতে ভয়াবহ যান দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর এবার স্ত্রীর মৃত্যুর হয়। ঘটনাটি ঘটে গত 15 নভেম্বর। জানা যায়, মহাদেব টিলার দিক থেকে একটি বাইক নিয়ে খোয়াই শহরের দিকে রওনা হয়েছিল বাইক চালক রঞ্জিত দেব। অপর দিক থেকে একটি কাঠ বোঝাই গাড়ি এসে বাইকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় রঞ্জিত দেবের। গুরুতর আহত হয়েছিল রঞ্জিত দেবের স্ত্রী সুমা দাস এবং তার কন্যা দেবশ্রী দাস।
আহত দুজনকে উদ্ধার করে সাথে সাথে দমকল কর্মীরা নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয়েছিল জিবি হাসপাতালে, কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে বেলা ব্যর্থ হয় সোমা দাস। বুধবার সোমা দাসের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে আহত দেবশ্রী পা ভেঙে যাওয়ায় সেও চিকিৎসাধীন। তাদের আত্মীয় পরিজন জানিয়েছে ঘাতক গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে ঘটনা সম্পর্কে কি বের হয়ে আসে। 12:30 দিকে আমার 12:20 দিকে আমার নার্সে সিকিউরিটি গাড়ি রাখতেছে। আমি ডিসি ডাক্তার আমার অফিসে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, শরীরে কোনো রেসপন্স দিতেছে না, তাই নিয়ে খুবই সিরিয়াস অবস্থা। আমি 10 মিনিট পরে আমি একটা ইসিএস পরীক্ষা নিয়ে ডাক্তার ইসিএস পরীক্ষা নিয়ে আমি জানাইতেছি। তাই আমি বলছি ম্যাডাম কি সে মারা গেছে, ওইটা বাইরে দিতে পারো। তাই ম্যাডাম বাইরে সবাই বলতে হক বুদ্ধি করে আমার এখানে মারা গেছে। ঘটনাটা কবে হয়েছিল? ঘটনাটা হয়েছে তো শুক্রবার রাত্রে 10:30। কোন জায়গাতে হয়েছিল, কিভাবে হয়েছিল? মহাদেব টিলা, এটা গাড়িয়ে বাইকে গাড়ি মারছে। তারা কোন জায়গাতে আইতেছে? তারা মহাদেব টিলা মধ্যমন দিক থেকে বেলতুলি যাওয়ার। ওনার যে স্বামী, ওনার কি ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল? ঘটনাস্থলে স্পটে। আর ওনার কবে মৃত্যু হয়েছে? সোমা দাস যে ওনার মৃত্যু হয়েছে আজকে ভোর 12:30। ওনার সঙ্গে তো মেয়েও আসছিল। মেয়ের অবস্থা কীরকম? মেয়ের তো পাউডার তো ভেঙে গেছে আর হাতও ভাঙছে, কোনো মোটামুটি সুস্থ আছে, কিন্তু কোনো ক্ষতি পাওয়া চালাতে পারতেছে। দুর্ঘটনার পর এখন অবধি গাড়িটা আটক করা হয়েছে? কোন থানাতে আছে? খোয়াই থানা। আপনাদের পক্ষ থেকে কোনো মামলা করছে? মামলা হওয়া গাড়ির চালক যে আসলো মানে এরা আটক করা হয়েছে? আমি তো মোবাইলে দেখলাম আটক করা হয়েছে। এই যে স্বামী স্ত্রী একলগে মৃত্যু, কি চান? একবার কোনো দুজন আমার দুই বাগ্নি আছে, তারা স্বামীর নামটা কি আছে? আর মিসেজের নাম? সোমা দাস। আর মেয়েটার নাম? দেবশ্রী। বাড়িটা কোন জায়গায়? বাড়ি খোয়াই বেলতুলি। উনি কি করতো এমনিতে? এমনিতে কাঠের কাজ করতো। মঙ্গলবার কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারে অনুষ্ঠিত হয় সংহতি পদযাত্রা। নানা প্রতিকূলতা সত্ত্বেও এই কর্মসূচিকে শত শত কংগ্রেস কর্মী সমর্থক কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছে। এদিনে সংহতি পদযাত্রাটি মধুপুর বাজার থেকে শুরু হয়ে কয়েকটি পথ পরিক্রমা করে মধুপুর স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে। এই সংহতি পদযাত্রায় সমাপ্তি পূর্বে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বরিষ্ঠ কংগ্রেস নেতা বিমল ভট্টাচার্য বলেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আত্মবলিদান দিবস থেকে কর্মসূচি শুরু হয় এবং ইন্দিরা গান্ধীর জন্মদিনে এসে কর্মসূচি শেষ হয়েছে। আমাদের কমলাসাগরের বিধানসভার কংগ্রেস নেতৃবর্গ, স্থানীয় নেতৃবর্গ, কংগ্রেস কর্মী, মা বোনেরা সবাই সম্মিলিতভাবে মিছিল করে এসে আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে মধুপুর স্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে জল, মিষ্টির ফল বিতরণ করে তার প্রতি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে এই দিনটাকে ধুমড়ে মুচড়ে দিয়েছে 31শে অক্টোবর দিনটা। কারণ আমাদের মধ্যে আজকে ভারতের জাতীয় কংগ্রেসের টানা 19 দিনের সংহতি পদযাত্রা আজকে শেষ দিন। এই সংহতি পদযাত্রা কি এবং কেন আমাদের মধ্যে অনেকেই তা জানেন না, কিন্তু এই সংহতি পদযাত্রা হলো যে আমাদের ভারতবর্ষের স্বর্ণ মন্দির একটা ধর্মস্থান এবং বিশেষ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সেই স্বর্ণ মন্দিরে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াতা ইন্দিরা গান্ধী। সেই স্বর্ণ মন্দিরে শিখদের মধ্যে এক শ্রেণীর উগ্রপন্থী আন্ডারগ্রাউন্ডে ঘাঁটি ঘেঁটে বসেছিল। তখন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে সেই স্বর্ণ মন্দিরকে উগ্রপন্থী মুক্ত করে পরিবেশ তৈরি করেন। তাতে উগ্রপন্থীর কিছু সন্ত্রাসবাদী ইন্দিরাজির প্রতি খুব ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ হওয়ার পরে তখন তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তাই ব্যক্তিগত দেহরক্ষী ছিল শিখ সেনারা। তখন ভারতের
গোয়েন্দা সংস্থা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং উপদেষ্টা মন্ডলী, কোর্ট এবং রাষ্ট্রপতি সবাই তার অনুরোধ করেছিলেন আপনি শিখ সেনাকে দেহরক্ষী থেকে বাতিল করেন। ইন্দিরাজি কি উত্তর দিয়েছিল, সে যা মানে এতই হিমালয়ের মতো উত্তর তিনি দিয়েছিলেন যে তিনি বলেছিলেন বন্ধনে নেশা সামগ্রী পাচার। এই রাজ্যের রেল পরিষেবাকে কাজে লাগিয়ে চলছে গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন নেশা সামগ্রী। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে 4 নেশা পাচারকারীকে জালে তুলল পুলিশ। ধৃত 4 জনের মধ্যে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ। তাদের বিরুদ্ধে NDPRS ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ জানায়, মঙ্গলবার 3 জন গাঁজা নিয়ে রওনা হয়েছিল বিহারের উদ্দেশ্যে। পুলিশ তাদের খোঁজে আগে থেকে ওত পেতে বসে থাকে। এদিন বিহারের রেশমি কুমারী, আসামের পূজা দেবী এবং বিহারের পরবেশ কুমার সিং গাঁজা নিয়ে রওনা হয়েছিল। তারপর পুলিশ তাদের আটক করে একটি লেডিস ব্যাগ থেকে 4 কেজি 100 গ্রাম শুকনো গাঁজা আটক করে, যার কালোবাজারে মূল্য হবে প্রায় 50,000 টাকা। পরবর্তী সময় আরও এক গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর আগরতলা ডেমো ট্রেন থেকে এক যুবক সহ 2 শতাধিক অ্যাসকোপ সিরাপ আটক করা হয়। ধৃত যুবকের নাম সানি কুমার। সে বিহার থেকে অ্যাসকোপ গুলি পাচার করার জন্য রাজ্যে নিয়ে এসেছিল, যার বাজার মূল্য প্রায় 80,000 টাকা। তার বাড়িও বিহারে। পুলিশ তার বিরুদ্ধে NDPRS ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে বলে জানায়। বুধবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা জিআরপিএস এ 2টা NDPS কেস মানে রেজিস্টার করা হয়েছে। তো প্রথম তো হলো যে 3 জন বিহারি তাদের বিহারে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, যেটা আমরা আগরতলা RPF এবং আগরতলা জিআরপিএস মিলে দুইটাই করেছি। তো এর মধ্যে একজন হলেন পূজা দেবী, যা ডিস্ট্রিক্ট শোনিতপুর আসামের, আর আরেকজন হলো রেশমি কুমারী, উনি পাটনা বিহারে, আর আরেকজন হলো পরবেশ কুমার সিং, উনি ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহারে। তো ওনাদের মানে তারা জয়েন্টলি আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে অল্প অল্প করে গাঁজা নিচ্ছে। তো আমাদের কাছে অনেকদিন ধরে খবর এবং আমরা অনেকদিন ধরে তাদেরকে ধরার চেষ্টা করছি। তো কালকে আমরা জয়েন্টলি আমরা এটা করতে পেরেছি এবং তাদের কাছ থেকে একটা লেডিস ব্যাগের মধ্যে 4 কেজি 150 গ্রাম গাঁজা পাওয়া যায় আর কি। তারা প্রত্যেক সময় এরকম অল্প অল্প করে নিয়ে যায়। তো তাদের এগেনস্টে আমরা গতকালকে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে। আজকে আমরা তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করছি। আর আরেকটা যেটা হয়েছে, এটা যে ডেমো ট্রেন আছে মানে দুপুরবেলা উনি ওই ডেমো ট্রেনে করে মানে বিহার থেকে নিয়ে এসছে 200 অ্যাসকপ। তো ওনার নাম হলো সানি কুমার, উনিও পাটনা ডিস্ট্রিক্টে পড়ে বিহার রাজ্যে। তো আমরা ওনার এগেনস্টেও গতকালকে একটা মামলা নিয়েছি এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি। আর যেটা বললেন যে বাজার মূল্য, যে এসকোপের বাজার মূল্য, কিছুদিন পূর্বে ভয়াবহ বন্যা ও পরে শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমুনি বড়ঠেপা এলাকার ধান চাষী সঞ্জিত দাস। তিনি প্রায় 3.5 কানি জমিতে ধান চাষ করেছিলেন। বন্যার সময় উনার ধান ক্ষেত সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যায়। বন্যার পর ক্ষতিগ্রস্ত কৃষক সঞ্জিত দাস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, ফলে ধানের ফলনও ভালো হয়। ধান পাকা শুরু হওয়ার পর শিলাবৃষ্টির ফলে ফের তিনি ক্ষতিগ্রস্ত হন। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সঞ্জিত দাস জানায়, প্রথমে বন্যায় উনার ধান ক্ষেতের ক্ষতি হয়েছে, পরে কীটনাশক ও সার ব্যবহার করার ফলে উনার ধানের ফলন ভালো হয়। কিন্তু ধান পাকা শুরু হওয়ার পর শিলাবৃষ্টির ফলে উনার পাকা ধান ক্ষেতের মধ্যে শুয়ে যায়। এতে উনার ব্যাপক ক্ষতি হয়েছে। ধান ক্ষেতের মধ্যে শুয়ে যাওয়ার ফলে এই ধান কাটতে অধিক টাকা খরচ হচ্ছে। তার উপর যেখানে তিনি 80 থেকে 90 মন ধান পেতেন, সেখানে ধান পাবেন 40 থেকে 50 মন। তাই তিনি সরকারিভাবে সাহায্যের দাবি জানান। কানে 3.5 কানির মতো ধান জমি করছিলাম। প্রথমে বন্যা কিছু ক্ষতি হয়েছে, কিছু সার ওষুধ দেওয়ার পরে মোটামুটি ধানটি ভালোই আসলো। কিছুদিন আগে শিলাবৃষ্টি ঝড়ে আমার জমিগুলি সবগুলি একবারে জলের লগে লেফাই লেছে। কামলা দিয়েও কাটাতে পারতেছে না। কানি খেত কাটাতে গেলে ওখানে প্রায় 4,000-5,000 টাকা লাগে। ওখানে দাদা দেখেন আমি এত পরিশ্রম করে করছি, টাকা পয়সা খরচ করে। ওখানে সরকারের কাছে এই দাবি আমার যদি কিছু একটা সাহায্য করে। কতই বড় মানে 3.5 কানি জমিতে কত ধান ফেলে নিলে যদি নষ্ট হয়? প্রায় আমার 80-90 মন ধান হয়। ওখানে কতদূর পাইবে? ওখানে
দাদা কই 40-50 মন যদি পাই বিরাট ক্ষতি হয়েছে না? বিরাট ক্ষতি। আপনার নাম কি? আমার নাম সঞ্জিত দাস। এই জায়গাটার নাম কি? এটা হলো আপনার পরিমল চৌমনি বড্ড। কোন পঞ্চায়েত? এটা উত্তর সুলেমান। আপনি কি কৃষিকাজের উপরে নির্ভরশীল? প্রতি বছরের ন্যায় এবারেও গোলাঘাটে ধলিপুকুর গোবিন্দ জিউ মন্দির কমিটির উদ্যোগে ধর্মগুরু নরোত্তম দাসের ৭৯তম তিরুত্থান দিবস উদযাপন করা হয়। বুধবার দিনভর গরু কীর্তন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান চলে। মণিপুর থেকে কীর্তনিয়া দলের সদস্যরা অংশ নেয় অনুষ্ঠানে। এই বছরও বিগত বছরের ন্যায় আমাদের নরোত্তম দাসের তিরুদান দিবস উদযাপন উপলক্ষে আমাদের এখানে বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুর থেকে আগত শিল্পীরা সবাইকে আনন্দ উপভোগ করাইতেছে। এখন আমাদের দলিপুকুর নিবাসী যারা আছে তারা সবাই উৎফুল্ল এবং আনন্দের সহিত আজকে এই দিনটা উদযাপন করা হইতেছে। এটা কত বছর ধরে হইতেছে এখানে? না, এই বছর পর্যন্ত ৭৮তম তিরুদান দিবস উদযাপন হইতেছে। ৭৮ দিবস ৭৮। মণিপুর থেকে এসেছে? হ্যাঁ, মণিপুর থেকে এসেছে। কতদিন থাকবে এটা? আজকে আগামী শুক্রবার দিন তারা চলে যাবে এখান থেকে। আপনি এখানে কমিটির কি? সমিতি, আমি সেক্রেটারি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।